শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 30 ভাদ্র 1422 বাংলা 14 সেপ্টেম্বর 2015 সোমবার। চমৎকার একটি দিন শুরু হলো, আর এই দিনটি নিশ্চয়ই আপনাদেরও খুব চমৎকার কাটবে সেরকম শুভকামনা থাকছে সকাল সকাল আমাদের পক্ষ থেকে। সকালটিকে সুন্দর করবার জন্য রাঙা সকাল তো রয়েছেই। রাঙা সব আয়োজন নিয়ে হাজির হয়ে গেছে আমরা। থাকবো 2 ঘন্টা জুড়ে, দুজন অতিথির সাথে কথা হবে, তাদের জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। আর 2 ঘন্টা জুড়ে দুজন অতিথির সাথে গল্প করবার জন্য রয়েছে আমরা দুজন। আমি অদিতি, আমি কিবরিয়া। শুভ সকাল আমার পক্ষ থেকেও। একটা বিষয় রাঙা সকালে খুবই নতুন, সেটা হচ্ছে রাঙা সকাল প্রতিদিনই নতুন। একটা কথা আছে, খুব বিখ্যাত একজন মানুষ বলে গিয়েছিলেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে একই নদীতে 2 বার গোসল করা যায় না। তো রাঙা সকাল হচ্ছে প্রতিদিন নতুন এই অর্থে যে রাঙা সকালের প্রতিদিনের গেস্টগুলো নতুন হন এবং যারা এখানে আসেন প্রথমবারের মতোই আসেন। 2-1টা দুর্ঘটনা না ঘটলে আমরা বোধহয় অনুষ্ঠান রিপিটও করি না। যাই হোক, আমাদের সঙ্গে যারা থাকেন তারা আসলে সফল মানুষ, এবং সফল মানুষের জায়গাতে আমরা দেখি সমাজের বিভিন্ন কমিউনিটির মানুষ যারা এককভাবে সফল নন, পুরো সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর চেষ্টা করছেন। আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যার কাজকর্ম আমাদেরকে বিনোদিত করে। তিনি একজন জাদু এবং আলোকচিত্র শিল্পী শিবেন চক্রবর্তী। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো, আপনি ভালো? জি। সকালবেলা সাধারণত কি করে সময় কাটে? মানে এত সকালে ঘুম থেকে ওঠা হয়? হ্যাঁ। এটা কি অভ্যাস, মানে না, হ্যাঁ অভ্যাস হয়ে গেছে। এই জন্যই যে সকালবেলা উঠেই আমাকে ওই ফ্রেশ হয়ে, আর আমার মেয়েটা তেজগাঁও মহিলা কলেজে পড়ে, ওকে দিয়ে আসতে হয়, তারপরে এসে ফ্রেশ হয়ে কর্মক্ষেত্রে চলে যায়। এটা প্র্যাকটিসের মধ্যে চলে গেছে। না, সকালবেলার কথা বলছিলাম এই কারণে, আমাদের অনুষ্ঠানটা খুব সকাল সকাল শুরু হয়, তো এই কারণেই সকালের কথা বলছিলাম। আমরা বরং জীবনের সকালবেলার কথা বলি। শৈশবটা কোথায় কেটেছে? শৈশব কেটেছে মানিকগঞ্জে। আমার দেশের বাড়ি মানিকগঞ্জ, হিজুলিতে। গ্রামের বাড়িতে আমার শৈশবটা কেটেছে। ওখানেই থাকেন এখনো? না, আমি ঢাকাতে। আমি 1982 সন থেকে ঢাকাতে আছি, তো মাঝে মাঝে যেতে হয়। তো যেহেতু এখন মা বাবা নেই, সেহেতু হয়তো একটু কম যাওয়া হয়। আচ্ছা। তো একসময় তো প্রতি সপ্তাহে আমাকে যেতে হতো। মানিকগঞ্জ থেকে ঢাকার দূরত্ব আসলে খুব কম, পাশাপাশি জেলা তো। আচ্ছা, আপনার পরিবারে তো একটা শৈল্পিক ব্যাপার ছিল, আপনার বাবা শিল্পের সাথে জড়িত ছিলেন, সংস্কৃতি মনা ছিলেন। একটু শুনি পরিবারের কথা, বাবা মা ভাই বোন মিলে ছোটবেলায় যে অবস্থাটা দেখেছেন সেই সময়কার গল্প একটু শুনি। ছোটবেলায় যেটা হয়েছে, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, আর হলো উনি মূলত অঙ্কন শিল্পী এবং পাশাপাশি উনি ওই মৃৎশিল্পীও ছিলেন। ওই মূর্তি বানাতেন, নিজেদের বাড়িতে পূজা হতো, ওই পূজার প্রতিমা উনি নিজে তৈরি করতেন। আচ্ছা। এইভাবেই মানে শিল্পী জীবন আমার শুরু। ছোটবেলা থেকেই ওইভাবে দেখে আসছি। তো বাবা চাইতেন যে তার ছেলেগুলো ওই শিল্পকে ভালোবাসুক, শিল্প না হোক, এটাই চাইতেন সবসময়। তো সেটার প্রভাব কিছুটা পড়ছে। ক ভাই বোন ছিলেন আপনি? আমরা 8 ভাই বোন। 8 জনের মধ্যে কি আসলে কিছু কিছু এরকম প্রতিভা ছিল? হ্যাঁ, আমার মেজো ভাই সূর্যেন্দ্র চক্রবর্তী, উনি একজন অঙ্কন শিল্পী এবং পাশাপাশি জাদু শিল্পীও, এবং ওনার হাতে আমার হাতে খড়ি। তো পরবর্তী পর্যায়ে আমি সবার ছোট, তো এটাও আমার মধ্যেও ওই জিনিসটা প্রভাব পড়ে গেছে আর কি, ছোটবেলা থেকেই। ওই পড়াশোনার অবসরে ওই ছবি আঁকা, খেলাধুলা তো ছিলই, ছবি আঁকা, তারপর জাদু শিল্পটা আরেকটু পরে আসছে। তো ছবি আঁকা ছোটবেলা থেকে দেখতাম, বাবা ছবি আঁকতো। তো মেজো ভাই সেও ওইভাবেই অনুপ্রাণিত। আমার মেজো ভাই আমাকে খুব করতো আর কি, ওই রং তুলি এটা সেটা অনেক কিছু ছোটবেলায় কিনে দিত, উৎসাহ দিত। এখনো দেয়, এখনো সবসময় দেয়। আমি যে বড় হয়ে গেছি এটা হয়তো সে ভুলেই গেছে আর কি। ভালো একটা ছবি পেলে বা ভালো কোনো পেলে, অ্যালবাম পেলে, ফটোগ্রাফির অথবা পেন্টিং এর, এগুলো সবসময় আমাকে। এবং সেই সময়কার সেই যে শিখেছেন, আশেপাশে দেখেছেন, সেটার একটা প্রভাব আজ পর্যন্ত আছে। আজকের এই অবস্থানে আপনি পৌঁছেছেন। আজকের আপনার অবস্থান সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে জানিয়ে নিই, তারপর আবারও ছোটবেলার গল্পে ফিরছি।
আমাদের সাথে আজ প্রথম ঘন্টায় অতিথি হয়ে রয়েছেন শিবেন চক্রবর্তী, যিনি একজন জাদু শিল্পী। প্রায় 4 দশক ধরে জড়িত রয়েছেন জাদু শিল্পের সাথে। মেজ ভাই জাদু শিল্পী সূর্যেন্দ্র চক্রবর্তীর কাছে জাদুবিদ্যায় হাতেখড়ি হয় তার, যেমনটি তিনি বলছিলেন। কাজের স্বীকৃতি স্বরূপ 1991 সালে ম্যাজিক একাডেমি আমেরিকা কর্তৃক শ্রেষ্ঠ জাদু পদক, 2009 সালে শাহমণি জাদু স্মৃতি পদক সহ আরো বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। 1985 সাল থেকে বিটিভিতে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে জাদু প্রদর্শন করে আসছেন। বাংলাদেশের একমাত্র জাদু বিষয়ক পত্রিকা ম্যাজিক লিংকিং রিং এর সম্পাদক তিনি একজন স্বনামধন্য আলোকচিত্রীও। আলোকচিত্রী হিসেবে আসিয়ান আন্তর্জাতিক পুরস্কার, চিত্রালী পদক, চতুর্থ জাতীয় ফটো প্রতিযোগিতা শ্রেষ্ঠ পুরস্কার, বিপিএস ফটোগ্রাফি শ্রেষ্ঠ পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। তার আলোকচিত্র দেশ ও দেশের বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বেশ কয়েকটি দেশে প্রদর্শিত হয়েছে। এমনি আরো অনেক কাজ রয়েছে তার, যেগুলো নিয়ে আমরা পুরো ঘন্টা জুড়েই জানবো। চলুন দর্শক, আবারও তার কাছে ফিরি। ছোটবেলার গল্প শুনছিলাম, হ্যাঁ আপনার হাতে খড়ির কথা বলছিলেন। জাদু হচ্ছে এমন একটা বিষয় যে শিশুদেরকে আকৃষ্ট তো করবেই। কোন শিশু যখন দেখবে তার সামনে জাদু হচ্ছে, তার ভালো লাগতে বাধ্য। আপনার প্রথম স্মৃতি কি মনে পড়ে জাদু বিষয়ক? জাদু বিষয়ক প্রথম স্মৃতি হলো মূলত হলো কি, আমি ছোটবেলায় পাশাপাশি গানও করতাম। আচ্ছা, গান করতাম। তো জীবনে প্রথম আমি মঞ্চে উঠি এই গান নিয়ে। আমার কাকা ওই প্রতি বছরই ওই যাত্রা, যেহেতু আমার শিল্প মনা সবাই যাত্রার আয়োজন করতো গ্রামে। কাকা করতো? আমার কাকা, ওনার খুব হবি ছিল এটা। তো উনি ওই যাত্রার মধ্যে যে গানের একটা ব্যাপার থাকে, ছোটদের গান থাকে, তারপর ওই স্টেজে ওঠার সাথে সাথেই আসর বন্দনা একটা ব্যাপার আছে, জাতীয় সঙ্গীত গিয়ে গ্রামে যেটা হয়ে থাকে আর কি, গ্রামীণ পুরা লোকজ সংস্কৃতি যেটাকে আমরা বলি। তো ওখানে প্রথম আমাকে ওই মঞ্চে উঠানো হলো। খুব ছোট আমি তখন, 4-5 বছর হবে। তো ওঠার পরে জাতীয় সঙ্গীত, বড়দের সাথে জাতীয় সঙ্গীত আমি গাইলাম। আচ্ছা, ঠিক আছে। এবং ওই দিনের এক্সপেরিয়েন্সটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং ছিল, সেটা আমরা শুনবো একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আশা করছি আমাদের ছেড়ে যাবেন না, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন। আপনারা সবাই দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল, এবং প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন একজন জাদু এবং আলোকচিত্র শিল্পী শিবেন চক্রবর্তী। তার কাছে আমরা আবারও ফিরছি। হ্যাঁ, আমরা জাদুর কথায় আসছিলাম। ইনফ্যাক্ট জাদুর অনেক আগে স্টেজে পারফরমেন্সের কথা এসছে, সেটা বোধহয় যাত্রা, এবং সেটাও ভাইয়ার হাত ধরে, না? এবং না, সেটা মূলত কাকার হাত ধরে। জি, তো সেটার এক্সপিরিয়েন্স কেমন? সেটার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। সেটা হলো যখন আমি জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম, তখন আমার হাত পা দুটো ঠক 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 করে কাঁপছিল। জি, হ্যাঁ। তো দর্শকরা এটা খুব মজা পাচ্ছিল। তো একসময় যখন জাতীয় সঙ্গীতটা শেষ হয়ে গেল, যখন নাকি আমি স্টেজ থেকে নামছি, তো কে যেন পিছন থেকে আমার পাটা টেনে ধরলো। তা আমি তো পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর তো কান্না জুড়ে দিলাম। হ্যাঁ, তখন এরাই কে যেন ওর থেকে একজন দর্শক, আমার মা ছিলেন ওই অনুষ্ঠানে, ওই যাত্রা শুনছিলেন, তার কোলে নিয়ে বসিয়ে দিল আমাকে। আমি কিছুক্ষণ কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আমি বেশ বিভিন্ন স্কুল জীবনে বেশ অনেকবার মঞ্চে উঠছি গান নিয়ে, কিন্তু যেদিন থেকে আমি জাদু নিয়ে মঞ্চে উঠছি, তারপর থেকে কেউ আর আমাকে গান গাইতে পারে। ঠিক আছে, জাদুর শুরুটা কিভাবে হলো সেটা আমরা নিশ্চয়ই জানবো। তার আগে আমরা বরং একটা কাজ করে আমরা আপনার কাছ থেকে একটা জাদু দেখে ফেলি, ছোটখাটো। ছোট্ট একটা জাদু আমি দেখাচ্ছি। আমার হাতে একটা জাদুর লাঠি আছে, জাদুর কাঠি। জাদুর কাঠি, এটা দিয়ে আমরা সবসময় জাদু দেখিয়ে থাকি। তো মজার ব্যাপার হলো, এই জাদুর কাঠি এরকম কিছু কমন জাদু তো রয়েছে, এই যে কাঠি থেকে ফুল হয়ে যাবে, বা বক্স থেকে পায়রা বের হবে, এগুলো দিয়েই তো বোধহয় শুরু হয় শেখা শুরুটা। আপনার দাদা আপনাকে যে প্রথম দিকে শেখাতে শুরু করেছিলেন, তখন এই জিনিসপত্রগুলো, জাদুতে যে মেটেরিয়াল গুলো ব্যবহৃত হয়, সেগুলো সাপ্লাই কেমন ছিল ওইদিকে? মানে মানিকগঞ্জের দিকে পাওয়া যেত, অ্যাভেলেবল ছিল? না, এগুলো আমাদেরকে ওই জাদুর কৌশল গুলো আমরা জানতাম। জানার পরে সেগুলো হতো কি, ওই যারা ওই ট্রাঙ্ক বানাতো, যারা বিভিন্ন নিজেরাও অনেক কিছু বানাতে হতো নিজেদেরকেও। তাছাড়াও যারা নাকি ওই ট্রাঙ্কের কাজ টাজ করতো, যে টিনের যে সমস্ত
তখন তো এত উন্নত মানের জাদু ছিল না, উন্নত মানের ইনস্ট্রুমেন্ট ছিল না, তখন ওইভাবে আমরা বানিয়ে নিতাম নিজেরাই। আচ্ছা, দেখা গেল একটা বোতলে খেলা দেখাবো, ওই বোতলটাকে সারা রাত ভরে ঘষতাম, ঘষে 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 ওটাকে ক্ষয় করে ফেলতাম। তো দেখা গেল একটা বোতলকে করতে গিয়ে, জাদুর কৌশল বানাতে গিয়ে দেখা গেল কয়েকটা বোতল ভেঙে গেছে। জি, এরকম একটা ব্যাপার। শুরুটা কিভাবে হলো একটু শুনি, মানে কাকে দেখে আগ্রহ পোষণ করলো? আমার মেজো ভাই, সে অঙ্কন শিল্পের মাঝামাঝি সে জাদু শিল্পের সাথে খুব ছিল আর কি। তার 2-3 জন বন্ধু নিয়ে সে একটা গ্রুপ করে ফেললো। সে ওই মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে প্রথম জাদু প্রদর্শনীর আয়োজন করলো, সবাই মিলে বেশ বড় আকারে। তো সেখানে ছোট আমি সবাই সেখানে যাই। দেখার পরে খুব কৌতূহল হইল আমার। হওয়ার পরে কেমনে জাদু শেখা যায়, এটার একটা বিরাট ব্যাপার আমার ভিতরে কাজ করতে লাগলো। আমার মেজো ভাই যখন ওই বাড়িতে প্র্যাকটিস করতো, সব দরজা জানলা বন্ধ করে দিয়ে, আমি ওই জানলার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতাম কিভাবে কিভাবে কি করে না করে। দেখতে দেখতে একদিন ধরা পড়ে গেলাম। ও বুঝতে পারলো যে আমার যে এই জাদুর প্রতি যে কিউরিসিটিটা, তো ভাবলো যে না, ওরে আর রাখা যাবে না। হ্যাঁ, কাজেই আস্তে আস্তে মানে ওই থেকে আমার জাদুর প্রতি এবং ওর হাতে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন এবং ধরা পড়ে গেলেন, সেটার জন্য কি শাস্তি হয়েছিল নাকি আপনাকে ডেকে নিয়ে শেখাতে? না 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 না, আচ্ছা, শাস্তি হয়নি, পজিটিভলি নিয়েছে। তার কারণ একজন শিল্পী সবসময় চায় যে তার কাছে যাদেরকে বেশি ভালোবাসে, যাদেরকে মনে করে যে একে দিলে, এই শিল্পটা দিলে সে হয়তো সংরক্ষণ করতে পারবে বা সেটার মর্যাদা রাখতে পারবে, তাকে সে দিলে সে খুব প্রাউড ফিল করে। জি। তো স্কুলের পরে মানিকগঞ্জ ছেড়ে চলে আসা হয় আপনার, সেটা কি মানে এই শিল্পের বিকাশের জন্যই চলে এসেছিলেন? মূলত হ্যাঁ, সেরকমই আর কি। তো আমি খুব চঞ্চল প্রকৃতির ছিলাম। হ্যাঁ, পড়াশোনা করতাম কিন্তু খেলাধুলা এগুলো নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতাম। হ্যাঁ, তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমাদের মানিকগঞ্জে আমি ওই পূজার সময় বিভিন্ন ডিজাইন করে দিতাম। তো একজন আমাকে দেখে, আমারই পাশের গ্রামের, সে অমলেশ সরকার নামে এক ভদ্রলোক, তিনি আমাকে বললো যে তুমি তো ভালোই করো, তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে আসো, ভালো শিল্পীর পেলে, সান্নিধ্য পেলে হয়তো তুমি ভালো কিছু করতে পারবা। তো আমিও কেন যেন মানে সবাইকে না জানিয়েই হুট করে একদিন ঢাকায় চলে আসছি। সবচেয়ে মজার ব্যাপার কি, যে প্রতি সপ্তাহে ওই সময় একটা পত্রিকা বেরোতো, এখন সেটা পাওয়া যায় না, হয়তো আপনার মনে আছে কিনা জানি না, চিত্রালী নামে, সাপ্তাহিক চিত্রালী নামে একটা পত্রিকা বেরোতো। প্রতি সপ্তাহে আমরা, খুব জনপ্রিয় এবং সবচাইতে বেশি সার্কুলেশন ছিল যে পত্রিকাটার, সেই পত্রিকা উনি যে ঠিকানাটা দিলেন আমাকে, ওই পত্রিকার ঠিকানাটা দিলেন, কারণ ওই পত্রিকার অফিসটা। আর ওই পত্রিকার উনি ওই পত্রিকা মানে কর্মরত ছিলেন। তারপর আমি যথারীতি উনার সাথে কাছে গিয়ে দেখা করলাম। দেখা করার পরে উনারই এক বন্ধু, চিত্রালী যিনি সম্পাদক ছিলেন, সৈয়দ মোহাম্মদ পারভেজ। সৈয়দ মোহাম্মদ পারভেজের যিনি যে আরেকটা প্রতিষ্ঠান ছিল, ইউনিভার্সাল অ্যাডভার্টাইজিং নামে, একসময় খুব জনপ্রিয় প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানে একজন ডিজাইনার লাগবে। তো আমাকে বললো কি যে আমার এক বন্ধু আছে, ও প্রায়ই আমাকে বলে ভালো একজন ডিজাইনার, তুমি হয়তো পারবা। আচ্ছা, কিন্তু এবং ডিজাইনের সাথে আপনার এর আগে সম্পৃক্ততা ছিল কিনা, কি করলেন, সেটা নিয়ে আমরা বিস্তারিত জানবো ছোট্ট বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ মেডেল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সাথে আজ প্রথম ঘন্টায় রয়েছেন জাদু ও আলোকচিত্র শিল্পী শিবেন চক্রবর্তী। চলুন দর্শক, তার কাছে ফিরি আবারও। আপনি বলছিলেন ঢাকায় আসার পর আপনার কর্মজীবন শুরু হলো। কর্মজীবনের গল্পগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো, কোথায় কোথায় কি কি কাজ করেছেন আপনি। তবে তার আগে ছোট্ট আরেকটা জাদু দেখে নিই আমরা। অজিতের খুব পছন্দ হয়েছে জাদু। হ্যাঁ, অবশ্যই জাদু স্বাভাবিক মানুষদের পছন্দ হয়, সবারই সেটা, কারণ জাদুর কোনো ভাষা নেই, এটা তো একটা আন্তর্জাতিক ভাষা। কারণ গানের ভাষা বুঝতে না পারলেও জাদুর ভাষা সব দেশে একই রকম এবং সবার আনন্দ একই রকম দেয়। জি, আমরা দেখি জাদুটা। আচ্ছা, তো আমার বাবার কথায় আসি। সে বাবা একসময় আমাকে একটা সাদা খাতা কিনে দিলেন।
হুম, যে এর মধ্যে ছবি আঁকার জন্য। আচ্ছা, হ্যাঁ, তো কিছুদিন গেল, সাদা খাতাটা ঠিক এই রকম। সাদা, হ্যাঁ, হ্যাঁ, এরকম সাদা খাতা। ঠিক, হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম, তো কিছুদিন যাওয়ার পর বাবা আমাকে কিরকম ছবি টবি আঁকলি আমাকে দেখা। হুম, হ্যাঁ, এখন সেই ছবি, তো আমি ছবি এঁকে দেখালাম, ছবিগুলো ছিল ঠিক এই রকম। হুম হুম। আবার ঘুরিয়ে দেখাচ্ছি, পেন্সিল স্কেচের মতো। পেন্সিল স্কেচের মতো। জি, তো বাবা বলল যে না, তোমাকে এইভাবে ছবি আঁকলে হবে না, হুম। তোমার যে মনের রং আছে, যে সেটা আমাদের যে মেশাতে হবে। ষড়ঋতু আছে, প্রকৃতির যে রংগুলো, সেগুলো দিয়ে তুমি মনের মাধুরী মিশিয়ে তোমার স্বপ্নকে ফুটিয়ে তুলবা। ঠিক আছে, তো এই সাদা জীবনটা ভালো না, রঙিন জীবনটাই সব। তো আমি চেষ্টা করছি পরবর্তীতে যে এই ছবিগুলোকে রাঙিয়ে দেওয়ার জন্য। বাহ, ফাইন। এইরকম একটা খাতা যদি আপনার কাছ থেকে আমরা নিয়ে আমরা একটা খাতা আপনাকে দেই, যেটার মধ্যে কিছু থাকবে না, এবং আপনি আপনার ম্যাজিক দেখাবেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? না, আমরা এই কারণেই বলছি, জাদু অবশ্যই এমন কিছু নয়, সেটা একটা ট্রিক। ঠিক। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যত বড় জাদুই হোক না কেন, হ্যাঁ, এর সেটা মধ্যে trick। মন্ত্রতন্ত্র কোনো কিছুই নেই। এটা এবং- সম্পূর্ণ লৌকিক ব্যাপারে, অলৌকিক কোনো কিছু নেই। এবং সম্পূর্ণই বৈজ্ঞানিক একটা বৈজ্ঞানিক, ব্যাপার। হ্যাঁ, বিজ্ঞানের উপর শুধুমাত্র সম্পূর্ণ পরিবেশনের কারণে সেটা হ্যাঁ, একটা হ্যাঁ, শিল্পের পর্যায়ে চলে শিল্পের গেছে। পর্যায়ে তুমি চলে বা আমি গেছে। করলে সেটা Right. বিজ্ঞান দেখানো হবে, শিল্প হবে কিনা কে জানে। কে জানে। আমরা হ্যাঁ কাজের কথায় আসি। আপনি বলছিলেন যে প্রথম আপনি কাজ পেলেন ডিজাইনার হিসেবে, তো হ্যাঁ। সেই কাজের তো আপনার অভিজ্ঞতা ছিল না। না, ওই কাজের আমার অভিজ্ঞতা ছিল না মোটেও। তো আমি শুধু ছবি আঁকতাম। জি, ওখানে আমি ছোটবেলায় খেলাঘর করতাম, তো খেলাঘরে